আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, যারা কিনা এখন পর্যন্ত সবগুলো ক্লাস কন্টিনিউ করতেছো, তাদের মনের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। না, ইংরেজি আমিও পারবো, আমার দ্বারাও ইংরেজি পারা সম্ভব হবে। মানুষ পারে, আমি কেন পারবো না? কারণ ইতিমধ্যে কিন্তু 9টি ক্লাস শেষ হয়ে গেছে, আজকে 10 নম্বর ক্লাস। এই 9টি ক্লাস যারা করেছো, তাদের একটা আত্মবিশ্বাস তৈরি তো হবেই। কারণ ক্লাসের কোয়ালিটি তোমরা দেখেছো, কি পরিমাণ ইনফরমেশন দিয়ে ক্লাসগুলো করানো হয়েছে। দেখছোই তো, তোমরা এখানেই দেখো, আজকের ক্লাসটি দেখো। আজকের ক্লাসটি দেখলেই তোমরা বুঝবা পিছনের ক্লাসগুলো কতটুকু ইম্পর্টেন্ট হইতে পারে। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে ফেলি। তাহলে দেখো, 10 নম্বর ক্লাসে এসে আমরা প্রথমে কিছু রুলস এবং প্র্যাকটিস দেখব। প্রতিদিনই রুলস এবং প্র্যাকটিস থাকে, কিন্তু প্রতিদিনই নতুন নতুন অনেক ইনফরমেশন আমরা জানতে পারি না। দেখো, নতুন নতুন কী পরিমাণ ইনফরমেশন যে আমরা জানতেছি, এইগুলো জাস্ট একটু ধরে রাখো। ইনফরমেশনগুলো যদি তুমি মাথায় ধরে রাখতে পারো, ভাইয়া, ইংরেজি নিয়ে কোনো বই থাকবে না, কোনো চিন্তা নাই। দেখো, 1 নম্বর হচ্ছে সাবজেক্টের পরে রিফিউজ। রিফিউজের অর্থটা তোমরা জানো, দেখো, অস্বীকার করা। তাহলে অস্বীকার করা অর্থেই ব্যবহার করা হবে। এর আগের ক্লাসে আমি বলেছিলাম, ভার্বের একটা বাক্যের মধ্যে যে ভার্ব থাকবে, ওই ভার্ব এর মিনিংটা যদি তুমি জেনে ফেলতে পারো, তাহলে বাকি পুরো সেন্টেন্সটাই তোমার জন্য সহজ হয়ে যাবে। ওই সেন্টেন্সে কী বোঝাচ্ছে, ওই মিনিংটা কিন্তু তোমার মাথার মধ্যে আসা পড়বে। একজ্যাক্ট মিনিং দরকার নয়, এর যে সম্ভাব্য যে একটা মিনিং, এইটা যদি তোমার আসা পড়ে, বাকিটা তুমি এমনি মিলাই নিতে পারবা। জাস্ট তুমি প্র্যাকটিস করতে থাকো, বাকিটা এমনি হয়ে যাবে, বললাম তো। তাহলে দেখো, এইগুলা অনেক বলছি, এটা আর বলার নাই। এক কথায় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস হবে। আর সাবজেক্ট যদি যদি প্লুরাল হয় অথবা আই ইউ হয়, তাহলে এস বাই এস হবে না। এক কথাই এটা শেষ। তাহলে দেখো, এর ব্যাখ্যা হবে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ না করতে চাওয়া। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, না করতে চাওয়া, এমনই তো বুঝাইব। হি রিফিউজ টু লিসেন, সে শুনতে অস্বীকার করে। শুনতে অস্বীকার করে মানে কোনো কিছু এক কথায় প্রত্যাখ্যান করা। এক কথা মনে রাখবা, রিফিউজ যে বাক্যে উল্লেখ রয়েছে, ওই বাক্যের মেইন অর্থটাই হবে প্রত্যাখ্যান করা। তাহলে দেখো, শি রিফিউজড টু হেল্প হিম, সে তাকে সাহায্য করতে অস্বীকার করেছিল। একটু ভেঙে যদি আমরা বলি, শি রিফিউজড প্রত্যাখ্যান করেছিল, টু হেল্প সাহায্য করতে, হিম তাকে। তার মানে একটু ভেঙে যদি এইভাবে দেখো, সে প্রত্যাখ্যান সাহায্য করতে তাকে, সে প্রত্যাখ্যান সাহায্য করতে তাকে। একটু এখন তোমার মতো সাজিয়ে নাও। তার মানে সে তাকে সাহায্য করতে প্রত্যাখ্যান করেছে। ওকে ভাইয়া। দে রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য অফার, তারা প্রস্তাবটি গ্রহণ করতে চায় না। আগের মতো তুমি এইভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়ে ফেলবা। এখন দেখো, তুমি কয়েকজন মেয়েকে প্রেমের প্রস্তাব দিলা। তোমাদের মধ্যে এমন অনেকে আসো না? হ্যাঁ, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অনেকেই আসো। একজন মেয়েকে না, একসাথে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি অনেক অনেক মেয়েকে তোমরা প্রেমের প্রস্তাব দিয়ে থাকো, প্রপোজাল দিয়ে থাকো। তারপর তারা, মনে করো, প্রপোজালটি প্রত্যাখ্যান করেছে, সবাই, একজনও অ্যাকসেপ্ট করে নাই। এই ক্ষেত্রে বলতে পারো, দে রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য অফার। এই যে প্রেমের অফারটি তারা কি করেছে? অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করতে চায় নাই, প্রত্যাখ্যান করেছে। আরেকটা কথা আমি তো আগেও বলেছিলাম, তুমি দুনিয়ার যত সব উদাহরণ, পজিটিভ নেগেটিভ যত উদাহরণ আছে, সব উদাহরণের সাথে মিলাই মিলাই পড়বা। তাহলে দেখবা শুধু ইংরেজি করে কথা না, যে কোনো বিষয় তোমার জন্য সহজ হয়ে গেছে। কারণ ওই কথাগুলো যখন তোমার মনে পড়বে, তখনই ওই কথার সাথে সাথে তোমার এই সেন্টেন্সটা পড়ে যাবে, এই পড়াটাও মনে পড়ে যাবে। কোনো একদম কঠিন না ভাইয়া। দেখো, শুধু দেখতে থাকো, ক্লাসগুলো দেখো। তুমি কি প্রতিদিন 30 মিনিট সময় আমাকে দিতে পারবা না? দেখো, ক্লাসগুলো 30 মিনিটের কম বেশি এমনই তো হয়। এই 30টা মিনিট সময় আমাকে প্রতিদিন দাও। তুমি দেখো, ইংরেজিতে যে তোমার কি পরিবর্তন আসবে তুমি নিজেও কল্পনা করতে পারবা না। এবার দেখো, উই রিফিউজড টু গিভ আপ, আমরা হাল ছাড়তে অস্বীকার করেছি। আমি ইংরেজি শিখেই ছাড়বো, কিসের বাধা, দেখবো না কি আটকাইতে পারে। এমন একটা জিদ তুমি তৈরি করো মনের মধ্যে, বুঝছো? এমন একটা জেদ নিয়ে পড়াশোনা করো। হ্যাঁ,
পড়া পড়া কি কঠিন, যারা ভালো ছাত্র ভালো ছাত্রী তারা বুঝে যে পড়াশোনা আসলে কঠিন না, বুঝছো? একদম উই রিফিউজড টু গিভ আপ, আমরা ত্যাগ করবো না, ইংরেজি শেখা ত্যাগ করবো না, আমরা কন্টিনিউ শিখতেই থাকবো। ভাইয়া আছে না, ভাইয়ার ক্লাস আমরা প্রতিদিন করবই। ওকে, এবার লার্ন আমরা ইংরেজি শিখতেছি নাকি? তাহলে দেখো এইরকমভাবে আমরা এই লার্ন দিয়ে বাক্য তৈরি করব। আর স্ট্রাকচার তো যেভাবে আসছে দেখছোই, এটা তো আর বলার নাই। আমরা সরাসরি প্র্যাকটিস দেখব। আমি বারবার বলি, আমি প্র্যাকটিস দেখাই দেব, প্র্যাকটিস থেকে তোমরাই রুল বের করে আনতে পারবা। তাহলে দেখো, চর্চা করার মাধ্যমে, এটা অর্থটা এমন হবে, চর্চা করার মাধ্যমে কোনো কাজ করতে শেখা বোঝায়। এই যে তুমি ইংরেজি প্র্যাকটিস করতেছো, রুলসে গুরুত্ব না দিয়ে প্র্যাকটিসে গুরুত্ব দিচ্ছ, আর এই প্র্যাকটিসে গুরুত্ব দেওয়ার কারণে তোমার একটা অনেক বড় ধরনের চর্চা হয়ে যাচ্ছে না? তাহলে চর্চা করার মাধ্যমে কোনো কাজ যখন শেখা যায় তখন এই লার্ন ব্যবহার করা হবে। আচ্ছা দেখো, আই লার্ন টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে শিখেছি। টেন্সের ক্লাসে তোমাদের একটা কথা বলছিলাম, প্রত্যেকটা ক্লাসেই তোমার এই টেন্স কাজে লাগবেই, টেন্স ছাড়া কিন্তু উপায় নাই। তাহলে দেখো এখানে কোন টেন্স তোমাদের নির্ণয় করতে হবে, আর তুমি যদি টেন্স বুঝতে পারো, টেন্স এর ধারণা রাখতে পারো, তাহলে দেখবে তুমি এর বাংলা মিনিংটা অনেকটা তোমার জন্য ইজি হয়ে গেছে। কারণ টেন্সের মাধ্যমে তো কোনটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু বোঝায় না? যারা টেন্সে দুর্বল আছো তারা ওই যে 2 নাম্বার ক্লাসে টেন্সে আলোচনা করছিলাম, ওই দুই নাম্বারের ক্লাসটি ভালো করে দেখিয়ে আসিও। আই লার্ন টু, হ্যাঁ এটাতে দেখছিলাম, আই লার্ন টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে শিখেছি। তাহলে দেখো লার্ন সাবজেক্ট প্লাস B2, তাহলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স না? আমি ইংরেজি শিখেছি, অলরেডি আমি শিখে ফেলেছি। তো এরকম করে হি লার্নস টু ড্রাইভ, সে গাড়ি চালাতে শিখছে। গাড়ি চালাতে শিখছে, বলো তো এটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস B1 আছে। আরেকটা কথা আমি বলেছিলাম, যখন কোনো ভার্বের শেষে এস বা ইয়েস থাকবে ওটা চোখ বন্ধ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় ওর মিনিংটা কেমন হবে? বর্তমান সময় বোঝাইবে। শুধু বর্তমান সময় না, বর্তমান সময়ে একটা অনির্দিষ্ট সময়ে কাজটা হচ্ছে, কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো টাইম উল্লেখ থাকবে না। তাহলে সে গাড়ি চালানো শিখছে। কোন সময় শিখছে এটা তো বলা যাচ্ছে না। এখন মনে করো এখন একটু আগে শিখবে, আর শিখতেছে, একটু পর শিখবে, এমন যে কোনো সময় হইতে পারে। ওকে, তাহলে শি লার্নড দ্য কুক, সে রান্না করতে শিখেছে। এটা কোন টেন্স বলো তো? এটা আমি বলবো না, তোমাদেরকে শিখাইছি। দে লার্ন, তারা শিখে, টু ওয়ার্ক, কাজ করতে, টুগেদার, একসাথে, তারা শিখে কাজ করতে একসাথে, তার মানে তারা একসাথে কাজ করতে শিখে। ভেঙ্গে ভেঙ্গে তারপর একসাথে করবা। উই লার্ন, আমরা শিখি, টু কন্ট্রোল, কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে। অ্যাঙ্গার, রাগ, আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে শিখি। একসাথে অনেকগুলো মেয়েকে প্রেমের প্রস্তাব পাঠাইলা, এখন রাগ কইরা গিয়া যায় এক এক দুই একটারে মাইর লাগাইলা, তাহলে তোমার বলো তো কেমন হইব? এই জেলের বাহিরে সারা থেকে কি থাকা সম্ভব হবে? কারাগার ছাড়া তোমার আর বসবাসের জায়গা থাকবে না, বুঝছো? তাহলে এই কারণে সব কিছুতে রাগ করতে নাই, এই রাগকে সবসময় কন্ট্রোল করা শিখতে হবে। রাগকে যদি কন্ট্রোল করতে না শেখো তাহলে তোমার 12টা বাজছে, বুঝছো? তাহলে দেখো, রুল 3-এ সাবজেক্ট প্লাস এগ্রি, এস বাই এস থাকবে। জানো কি কারণে থাকবে? আই এগ্রি টু হেল্প ইউ, আই এগ্রি, আমি রাজি, টু তে হেল্প, সাহায্য, তাহলে সাহায্য করতে, ইউ তোমাকে, আমি তোমাকে সাহায্য করতে রাজি, বুঝছো? হি এগ্রিড, সে রাজি হয়েছিল, টু জয়েন, যোগ দিতে, দ্য টিম, টিমে, দলে। তাহলে যদি ভেঙে দেখো, সে রাজি হয়েছিল যোগ দিতে দলে, তার মানে সে দলে যোগ দিতে রাজি হয়েছিল। সহজ কথা, প্রথমে ভেঙ্গে ভেঙ্গে শিখবা, তারপর তোমার নিজের মতো করে ওই ভাঙ্গা ভাঙ্গা ওয়ার্ডগুলো দিয়ে একটা বড় সেন্টেন্স তৈরি করে ফেলবা, বাংলা সেন্টেন্স তৈরি করে ফেলবা, তাহলে এটা ইংরেজির বাংলা ট্রান্সলেশন হয়ে গেল। একইভাবে তুমি যখন ওই বাংলা সেন্টেন্সটা ভেঙ্গে ভেঙ্গে তুমি
ইংরেজিগুলো বের করে ফেলবা, ওই ইংরেজি ওয়ার্ডগুলো সাজিয়ে দেবা, তাহলে একটা ইংরেজি সেন্টেন্স হয়ে যাবে। এটা তোমাদেরকে আমি শেখাইবো সেন্টেন্স মেকিং কৌশলে, ওটা তো বাকি আছে, ওইখানে তুমি আমাদেরকে শেখাবো, কোনো চিন্তা নাই, সব শিখতে পারবে ইনশাআল্লাহ। দে এগ্রিড, তার রাজি হয়েছিল, টু ওয়াইট অপেক্ষা করতে, তার অপেক্ষা করার রাজি হয়েছিল। উই আমরা এগ্রি, আমরা রাজি, টু স্টার্ট নাও, আমরা এখন শুরু করতে রাজি, তুমি পড়া শুরু করো, আমরা এখনই দেখতে রাজি, হ্যাঁ আমরা এখনই এই ক্লাসগুলো শুরু করতে রাজি। ওকে, আচ্ছা যাক, এখন কথা হচ্ছে তোমার মতো করে তুমি যখন পিডিএফগুলো নিয়ে পড়তে বসবা, দুনিয়ার যত কিছু আছে সব কিছুর সাথে যা তোমার মনে পড়ে এই পড়ার সাথে রিলেটেড, এই বিন্দুমাত্র রিলেটেড আছে, ওইগুলোর সাথেই তুমি মিলাই পড়বা। ইংরেজি কঠিন, কে কে বলে ইংরেজি কঠিন? সাবজেক্ট প্লাস এক্সপেক্ট, এক্সপেক্ট অর্থ কি? প্রত্যাশা করা। এই যে তোমরা ইংরেজি শিখবা, এরকম একটা এক্সপেক্ট আমি করি না, আমি প্রত্যাশা করতেছি না, এরকম কোনো কিছু প্রত্যাশা করা অর্থে এই এক্সপেক্ট ব্যবহার করা হবে। ভবিষ্যতে কিছু ঘটবে বলে মনে করা বা আশা করা যায়। এই যে দেখো, ভবিষ্যতে তোমরা ইংরেজি শিখবে, ভাইয়ার ক্লাসগুলো দেখে ভবিষ্যতে তুমি ইংরেজিতে দক্ষ হবে, ইংরেজি শিখে ফেলবে। এই যে একটা এক্সপেক্ট না, এরকম অর্থেই হচ্ছে এক্সপেক্ট ব্যবহার করা হয়। তাহলে দেখো, আই এক্সপেক্ট টু পাস দ্য এক্সাম, আমি পরীক্ষায় পাস করার আশা করি। শুধু পাস করার আশা করলে হবে না, ভালো রেজাল্ট করার আশাও করতে হবে। হি এক্সপেক্ট টু উইন, সে জেতার আশা করে, জীবনে জেতার আশা করে। হি এক্সপেক্ট টু উইন, সে জেতার আশা করে। শি এক্সপেক্ট টু গেট দ্য জব, সে চাকরিটি পাওয়ার আশা করে। দে এক্সপেক্ট টু অ্যারাইভ সুন, তারা শীঘ্রই পৌঁছাবে বলে আশা করে। এরকম ভবিষ্যতে কোনো কিছু করবে বলে আশা করা যায়, এইরকম অর্থেই কিন্তু এক্সপেক্ট কথার ব্যবহার করা হয়। যাক, এটা নিয়ে আর কথা বলার নাই। এবার হচ্ছে শুড হ্যাভ, উচিত, তোমার ক্লাসগুলো করা উচিত, অবশ্যই উচিত। তাহলে দেখো, এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, তারপর হচ্ছে শুড হ্যাভের পরে কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বি থ্রি ফর্ম হবে, ভার্বের বি3 ফর্ম হবে। আমার আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার। তাহলে দেখো, এইটার যখন শুড থাকবে, আই অর্থটা কিন্তু আমার হয়ে যাবে, কিন্তু তুমি আই অর্থ জানো, আমি বুঝলাম, আমি এখন ব্যাঙ্গে তুমি একটু মিলাও তো, দেখো কি হয়। আই আমি, শুড উচিত, হ্যাভ লার্ন শেখা, কম্পিউটার। তাহলে আমার উচিত শেখা না, আমি উচিত কম্পিউটার শেখা, আমি উচিত কম্পিউটার শেখা, আমি উচিত কম্পিউটার শেখা। এটাকে প্রথমে একটু অনুধাবন করো, তারপরে একটু তোমার মতো সাজানোর চেষ্টা করো। যদি তুমি সাজাইতে চাও, তাহলে আমি কম্পিউটার শেখা উচিত হয় কি হয় না, তার মানে আমার কম্পিউটার শেখা উচিত। আমি বলেছিলাম না, তুমি যখন সেন্টেন্সের ভেঙে ভেঙে অর্থগুলো বের করতে পারবা, দেখবা অর্থগুলো মিলতেছে না, এখন তোমার মনের মতো করে, তোমার নিজের মতো করে, তোমার মন যেভাবে সাক্ষী দেয়, যে যেভাবে ভালো হচ্ছে মন সাক্ষী দেয়, ওইভাবেই তুমি মিলাই দিবা। ওকে, কমপ্লিট, বুঝছো ভাইয়া? আর দেখো, অক্সিলারি ভার্বগুলো কিন্তু মূলত এক্সাক্ট কোনো অর্থ দেয় না, এইগুলো হচ্ছে সেন্টেন্সের মধ্যে অর্থ প্রকাশ করতে সাহায্য করে। কেমনিভাবে সাহায্য করে দেখো, আই শুড হ্যাভ, এই শুটের পরে যদি হ্যাভ না থাকে, তাহলে তুমি কি ভার্বের 3 নং ফর্ম দিতে পারবা? কখনো পারবা না। তাহলে ভার্বের 1 নং ফর্ম বসানো লাগবে। আর 1 নং ফর্ম বসাইলে অর্থটা কি চেঞ্জ হয়ে যাবে না? অর্থটা চেঞ্জ হয়ে যাবে। অর্থ ঠিক রাখার জন্যে আর সেন্টেন্সের গঠন ঠিক রাখার জন্য কিন্তু অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার। এইগুলোর একজ্যাক্ট কোনো অর্থ নাই, কিন্তু অর্থ প্রকাশ কী করে? সাহায্য করে। এগুলো গ্রামারের ক্লাসে আলোচনা করা হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। তাহলে এবার দেখো, আমরা পরের স্টেপে যাই। রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট, তারা কি বলি, দেখো, রানার পরীক্ষায় প্রথম হওয়ার কথা ছিল, তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল, তাহলে কি হবে? হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার, তার পর্যাপ্ত পরিমাণ পানি পান করা উচিত ছিল। যাক, একটা নিয়ে অনেকগুলো কথা বলে ফেললে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। আমার কাজ হচ্ছে তোমাদের
ধরিয়ে দেওয়া, টেকনিকগুলো শিখিয়ে দেওয়া, প্র্যাকটিসটা শিখিয়ে দেওয়া, ওই অনুসারে যাতে তুমি নিজে নিজেই প্র্যাকটিস করতে পারো। আর ইনশাল্লাহ সমস্যা নাই, এই ক্লাসগুলো যদি আধা ঘন্টা ক্লাস যদি তুমি করো, তাহলে তো তোমার মনের মধ্যে একটা ইন্টেনশন পয়দা হয়ে যাবে, বাকিগুলো তুমি এমনিই পারবা। এখন কোঠেপ সুঠেপের মতোই তো, কোঠেপ মানে উচিত ছিল, সুঠেপ মানে উচিত ছিল, আর কোঠেপ মানে করতে পারতাম, বা ওদের এক কথায় পারতাম অর্থে অতীত বোঝাইব। কুট মানে বিটু ফর্ম না, 1 নং ফর্ম তো হচ্ছে ক্যান, 2 নং ফর্ম কি কুট। যাক, মডেল ভার্বের নাম সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের B3 ফর্ম হবে, আগের মতোই করে ভার্বের B3 ফর্ম। স্ট্রাকচার আগেরটাই, জাস্ট শুড হ্যাভের পরিবর্তে কুড হ্যাভ, আর সব ঠিক। ইউ কুড হ্যাভ লার্নড ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারতি, তুমি যদি ক্লাসগুলো করতি, তুমি ভাইয়ার ক্লাসগুলো যদি রেগুলার করতে, তাহলে তুমি ইংরেজি অবশ্যই শিখতে। তাহলে কি বলবে? ইউ কুড হ্যাভ লার্নড ইংলিশ, তুমি শিখতে পারতে। যাক, এবার দেখো, ইউ কুড হ্যাভ আস্কড হিম, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারতে। ইউ কুড হ্যাভ বট দ্য কার, তুমি গাড়িটি কিনতে পারতে, যেহেতু তোমার টাকা আছে তাহলে তুমি গাড়িটি কিনতে পারতে। এখন মনে করো তোমার এলাকার কোনো এক বড় লোক কাউকে দেখাইয়া তুমি মনে রাখার জন্য উদাহরণ টানলা যে হি কুড হ্যাভ বট দ্য কার, সে গাড়িটি কিনতে পারতো। তোমার বন্ধু রহিম কুড হ্যাভ বট দ্য কার, তোমার বন্ধু জাফর কুড হ্যাভ বট দ্য কার। যাকেই বলো। আচ্ছা, আমি যে সেন্টেন্সগুলো দেখাইতেছি, এই সেন্টেন্সের যদি তুমি সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করো, একটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করো, তুমি তো অনেক সেন্টেন্স নতুন করে করে ফেলতে পারবা। আর ভার্ব পরিবর্তন করে ফেললে তো আরও শত সেন্টেন্স তুমি তৈরি করতে পারবা। জাস্ট তুমি ওই গঠনটা, ওই কাঠামোটা শিখে রাখো। এই কাঠামোর আমি একটা কথা বলেছিলাম, প্রতিটা স্ট্রাকচার থেকে তুমি একটা করে সেন্টেন্স মুখস্থ করে নাও। এই সেন্টেন্সের আদলে তুমি শত সেন্টেন্স গঠন করতে পারবা, কোনো চিন্তা নাই। এবার আমরা কিছু ভার্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, দেখো আধা ঘন্টার ভিতরে শেষ করতে পারি কিনা। আচ্ছা যাক, তবে শেষ করে দিব আশা করি ইনশাল্লাহ। এখন আমরা কিছু ভার্ব দেখব এবং তার প্র্যাকটিস দেখব। ফিল, অনুভব করা, এই ভার্বগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এর 1 নং ফর্ম ফিল, 2 নং ফর্ম ফেল্ট, 3 নং ফেল্ট, তারপর ফিলিং, টু ফিলিং হচ্ছে আইএনজি ফর্ম, টু ফিল মানে ইনফিনিটিভ ফর্ম। ওকে, এবার হচ্ছে এই ফর্মগুলো দিয়ে কী করবো, আমরা বাক্য তৈরি করব। এই বাক্য তৈরি তোমরা শিখে যাও। আর কথা হচ্ছে, এই গঠনগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। এই ফর্মগুলো, ভার্বের যে ফর্মগুলো রয়েছে না, এই যে রূপগুলো রয়েছে, এই রূপগুলো তোমাদের কোনো কথা নেই, মুখস্থ করে ফেলতে হবে। কীভাবে মুখস্থ করবে? বাংলা অর্থ অনুসারে, বাংলা অর্থ সহ। ফিল, অনুভব করা, ফিল, ফেল্ট হয়ে গেছে না? এটা কি কঠিন কাজ? 2 নং আর 3 নং ফর্ম তো একই। যাক, দেওয়া আছে তো, তোমরা এখান থেকে জাস্ট মুখস্থ করে নেবা। আই ফিল হ্যাপি, আমি সুখ অনুভব করি, কোনো কিছু অনুভব করা অর্থে তো এটা ব্যবহার করা হয়। হি ফিল্ড টায়ার্ড, আমি ক্লান্ত অনুভব করি, আমি ক্লান্ত অনুভব করি। আই হ্যাভ ফিল্ড দিস পেইন, আমি এই ব্যথা অনুভব করছি। এই যে প্রেম করে যে সেকা দিয়ে চলে যাওয়ার কারণে আমি যে কি ব্যথা অনুভব করতেছি রে ভাই, হ্যাঁ এই কারণে বলতেছ আই হ্যাভ ফেল্ট দিস পেইন, আমার এই ব্যথা অনুভব করতেছে, আমার এই ব্যথা যায় না রে, আমার এই ব্যথা যায় না। যাক, আর বললাম না দুঃখের কথা, বুঝছো? এরকমভাবে মিলাই পড়বা। আই এম ফিলিং বেটার, আমি ভালো অনুভব করছি। প্রেম করে শেখা দিয়ে অনেক দিন হলো চলে যাওয়ার পর এখন আমি নিজের পায়ে দাঁড়াইছি, আবারও পড়ালেখা করে ভাইয়ার ক্লাসগুলো দেখি ইংরেজি শিখে ফেলেছি। আমি এখন অন্যকে বুঝাইতে পারি, আমি এখন বেটার অনুভব করছি। আই এম ফিলিং বেটার, আমি ভালো অনুভব করছি। আমি চাই টু ফিল রিল্যাক্স, আমি স্বস্তি পেতে চাই। অনেক দিন হলো শেখা টেকা দিয়ে চলে গেলা, তারপর বাইরের ক্লাস দেখে ইংরেজি শিখে ফেলেছি। এখন আমি নিজেই ইংরেজি দিয়ে টিচিং শুরু করেছি। এখন টিচিং শুরু করার পর এখন তো অবসর সময়টা আমি কী করি, আমি রিল্যাক্স করি। তাহলে আমি চাই টু ফিল রিল্যাক্স, আমি স্বস্তি পেতে চাই, আমি রিল্যাক্স পেতে চাই।
ওকে, টাচ, স্পর্শ করা। আচ্ছা যাক, সব এইভাবে বোঝাই দিলে তো ক্লাস অনেক লম্বা হবে। এত লম্বা ক্লাস তোমরা দেখবে না। আমি একটু কি এখন কিছু সংক্ষেপ করবো, একটু দ্রুত যাইব। তোমরা দেখে নাও। আই টাচ দ্য টেবিল, আমি টেবিলটি স্পর্শ স্পর্শ করি। আই হ্যাভ টাচড দ্য সুইচ, আমি সুইচে হাত দিয়েছি। সুইচে হাত দিয়ে তো লাইট অন করতে হয়। আচ্ছা, এইগুলো তোমরা একটু দেখে নিবা, দেখে দেখে তোমরা একটু একটু পরে নেবা, বুঝছো? আই ওয়ান্ট, আমি চাই, টু টাচ, স্পর্শ করতে, দিস ফেব্রিক, আমি এই কাপড়টি স্পর্শ করতে চাই। তুমি দোকানে কাপড় কিনতে গেলে ওই কাপড়টি অবশ্যই স্পর্শ করে তোমাকে দেখতে হবে। তুমি যদি কাপড় স্পর্শ করে হাতে শুয়ে না দেখো, তাহলে তুমি বুঝবা না এই কাপড়টা কেমন টিকতে পারে, ভালো না খারাপ। লাভ ভালোবাসা, এই তো ভালোবাসা আইসা পড়ছে। ভালোবাসার মানুষ রে, শেখা দিয়ে চলে গেলে। এখন এখন ভালোবাসা পইরা কী লাভ হবে? এখন ভালোবাসা শিক্ষা তো আর লাভ নাই। যাক, তাও শিখে রাখি, ভবিষ্যতে স্টুডেন্টদেরকে শেখাবো না। হ্যাঁ, আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে ভালোবাসি। যে কেনা, আমি আমার পরিবারকে ভালোবাসি। যে পরিবারের মধ্যে যত বেশি ভালোবাসা তৈরি হবে, সেই পরিবার কিন্তু ততই সুখী হবে, ততই রিল্যাক্সেবল হবে, বুঝছো? তাই আই লাভ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে ভালোবাসি। আই লাভড দ্যাট মুভি, আমি ওই সিনেমাটিকে ভালোবাসি। যদিও আমি কোনো সিনেমাকে ভালোবাসি না, কারণ সিনেমা মানে নোংরামি, এক নোংরামি শেখানো হয়। তোমরা যারা দেখো তারা বলতে পারো আই লাভড দ্যাট মুভি, আমি ওই সিনেমাটাকে ভালোবাসি। আই হ্যাভ লাভড ইউ, আমি তোমাকে ভালোবেসেছি। আহ, আই হ্যাভ লাভড ইউ, আমি তোমাকে ভালোবেসেছি। আই এম লাভিং দিস মোমেন্ট, আমি এই মুহূর্তটি উপভোগ করেছি। আচ্ছা, আজকে বারবার দেখাবো না, একটু লেট হয়ে যাচ্ছে তো আমি আজকে। আচ্ছা, এই ভার্বগুলো তোমরা দেখে নিবা, বুঝছো? নিড অর্থ প্রয়োজন হওয়া, তোমাদের জানো, তোমাদের ইংরেজি শেখার প্রয়োজন হয়েছে। আই নিড হেল্প, আমার সাহায্য দরকার। আই নিড রেস্ট, আমার বিশ্রাম দরকার। আই নিডেড টাইম, আমার সময় প্রয়োজন ছিল, কিন্তু এখন নষ্ট করে ফেলেছো। ওই যে প্রেম করে করে নষ্ট করে ফেলেছো, এখন পাইবা কই? এখন তো আর আফসোস করলেও লাভ নাই। আই এম নিডিং সাপোর্ট, আমার সহায়তা দরকার হচ্ছে। কোন টেন্স বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? কাজটা এখন বর্তমানে চলমান আছে। আই ওয়ান্ট, আমি চাই, টু নিড নাথিং। দেখো, আই ওয়ান্ট, আমি চাই, টু নিড প্রয়োজন, নাথিং কোনো কিছু, তার মানে আমি কোনো কিছু চাই না। একটু মিলাই নেবা। যাক, এখন হচ্ছে আমি কিছু সেন্টেন্স মেকিং কৌশল দেখাবো, বাকি যেগুলো বাকি রয়ে গেছে একটু দয়া করে তোমরা পড়ে ফেলবা। এখন আমি কিছু সেন্টেন্স মেকিং কৌশল দেখাবো, তারপরে ইনশাল্লাহ ক্লাসটি শেষ হয়ে যাবে। সময় সময়ের কাজ সময়ে শেষ করার ক্ষেত্রে রুটিনের গুরুত্ব অপরিসীম। সময়ের কাজ সময়ে শেষ করতে হলে রুটিনের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে দ্য ইম্পর্টেন্স অফ রুটিনের গুরুত্ব, ফিনিশিং দ্য ওয়ার্ক অন টাইম ইজ ইমেন্স, সময়ের কাজ সময়ে শেষ করতে রুটিনের গুরুত্ব অপরিসীম। আমরা একটু ভেঙে ভেঙে দেখব। সময়ের কাজ সময়ে শেষ করার ক্ষেত্রে, ফিনিশিং দ্য ওয়ার্ক অন টাইম, সময়ের কাজ সময়ে শেষ করার ক্ষেত্রে রুটিনের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ রুটিনের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ রুটিন হয় অপরিসীম। ইজ ইমেন্স মানে অপরিসীম, অনেক গুরুত্বপূর্ণ। যাক, তোমরা কিছু এই তথ্যকণিকাগুলো দেখে নেবা। এবার আমরা একটি রুটিন তৈরি করা সহজ, কিন্তু তা মেনে চলা অনেক। একটি রুটিন তুমি তৈরি করে ফেলতে পারবা, কিন্তু তা মেনে চলা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। অনেকে আছে রুটিন তৈরি করে পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখে, কিন্তু এই রুটিনটা মানতেই পারে না। এমন করলে তো হবে না। মেকিং এ রুটিন ইজি, একটি রুটিন তৈরি করা হয় ইজি, বাট কিন্তু ভেরি ডিফিকাল্ট, অনেক কঠিন। টু ফলো, টু মেনটেন, এটা ফলো করতে, এটা অনুসরণ করতে, এটা মানতে। আমরা ফ্র্যাগমেন্টের ফর্ম যদি দেখি, একটি রুটিন তৈরি, একটি রুটিন তৈরি করা হয় সহজ, ইজ ইজি, অনেক সহজ, বাট কিন্তু ভেরি ডিফিকাল্ট টু ফলো, এটা মেনে চলা অনেক কঠিন। তবে কেউ যদি পরিকল্পিত একটি রুটিন মাফিক নিজের জীবন পরিচালনা করতে পারে, তবে তার পক্ষে সফলতা নিশ্চিত। তুমি যদি রুটিন অনুসারে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়
বেছে নিয়ে ওই সময়ে যদি তুমি এই ক্লাসগুলো প্রতিদিন করতে পারো এবং প্রতিদিন ক্লাসগুলো করার পর একটা একটা পিডিএফের সম্পূর্ণ পড়া শেষ করতে পারো, তোমার এই ইংরেজি শেখা নিশ্চিত, আমি গ্যারান্টি দিলাম, তোমার ইংরেজি শেখা কেউ আটকাতে পারবে না। তাই হচ্ছে, তবে কেউ যদি পরিকল্পিত একটি রুটিন মাফিক নিজের জীবন পরিচালনা করতে পারে, তবে তার পক্ষে সফলতা নিশ্চিত, তার সফলতা কেউ আটকাতে পারবে না, কেউ তোমার সফলতা আটকাতে পারবে না, যদি তুমি রুটিন মাফিক ক্লাসগুলো করে তুমি শেষ করতে পারো। তাহলে আমরা এই বড় সেন্টেন্স আমরা দেখবো না, তোমাদের বড় সেন্টেন্স দেখি তোমাদের বই লাগতেছে আমি জানি। আচ্ছা, এখন আমি ফ্র্যাগমেন্টের ফর্মে একটু ভেঙে ভেঙে দেখাবো। তবে কেউ যদি, বাট ইফ ওয়ান, তবে কেউ যদি পরিকল্পিত একটি রুটিন মাফিক অ্যাকর্ডিং টু অনুসারে মানে মাফিক অ্যাকর্ডিং টু এ প্ল্যান্ড রুটিন, একটি রুটিন মাফিক একটি রুটিন অনুসারে নিজের জীবন পরিচালনা করতে পারে, ওয়ান ক্যান ইমেজ ওয়ানস লাইফ। আচ্ছা, নিজের জীবন পরিচালনা করতে পারে, এখন কে পরিচালিত করতে পারে? কোনো ব্যক্তি নাম উল্লেখ করা আছে? নাম উল্লেখ করা নয়। যদি একটা বাংলা অর্থের মধ্যে এমন দেওয়া থাকে কোনো ব্যক্তি উল্লেখ থাকে না, কিন্তু তার কর্ম উল্লেখ থাকে, তখন ব্যক্তিকে তুমি ওয়ান হিসাবে, মানে কোনো একজন ধরবা, কোনো একজন ধরার ক্ষেত্রে ওয়ান ব্যবহার করা হয়েছে। ওয়ান ক্যান ম্যানেজ ওয়ানস লাইফ, ওই কোনো একজন, ওই তারই জীবনিত্যতা, এই জন্য ওয়ানস লাইফ তার পসেসিভ করে দেওয়া হয়েছে। তার জীবনটা কি করতে পারে? ম্যানেজ করতে পারে, পরিচালিত করতে পারে, তবে তার পক্ষে, ফর হিম, ফর হার। যাক, সফলতা নিশ্চিত, সাকসেস ইন সার্টিন, সফলতা নিশ্চিত। এবার সহজ হয়ে গেছে না? তথ্যকণিকা তোমরা দেখে নিবা। আচ্ছা, আর অনেকগুলো বাকি আছে, এখন তো আমার শেষ করতে হবে। সফল ব্যক্তিরা একটি আদর্শ রুটিন অনুসরণ করে সফল হয়েছে। যারা কিনা সফল হয়েছে তারা একটি আদর্শ রুটিন ফলো করে তারপর সফল হয়েছে। সাকসেসফুল পিপুল, সফল ব্যক্তিরা, হ্যাভ বিন সাকসিডেড, সফল হয়েছে, ফলোইং অ্যান আইডিয়াল রুটিন, একটি আদর্শ রুটিন ফলো করে তারা কি হয়েছে? সফল হয়েছে। আচ্ছা, তারপরে আমরা পরের সেন্টেন্সটা দেখব, একটু দ্রুত আগাতে হবে এখন। সবার রুটিনের ধরন একই রকম নয়, বয়স এবং শ্রেণীভেদে তা ভিন্ন হয়ে থাকে। তুমি যদি ক্লাস 9-10 পড়ো, তাহলে তোমার রুটিন যেমন হবে, একজন ইন্টারে পড়ুয়া স্টুডেন্টের রুটিন কিন্তু এক হবে না। আবার একজন চাকরিজীবী রুটিন, তোমার সাথে কিন্তু একজন চাকরিজীবী রুটিন কোনো সময় মিলবে না। তুমি রুটিন তৈরি করছো বাইরের ক্লাসগুলো একটা নিয়ম অনুসারে করে শেষ করবা, আরেকজন রুটিন তৈরি করছে, সে গণিত পড়াগুলো পরে শেষ করবে। এই দুজনের রুটিনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য হবে। গণিত পড়তে গেলে তোমার বেশি করে খাতার মধ্যে লিখতে হবে, আর ইংরেজি পড়তে গেলে তোমার বেশি করে ক্লাসগুলো শুনতে হবে, দেখতে হবে, এবং সেই অনুসারে তোমার মুখস্থ করতে হবে, পড়তে হবে। অর্থাৎ বেশি তোমার পড়ার মধ্যে ফোকাস দিতে হবে, বেশি উচ্চারণ করার মধ্যে ফোকাস দিতে হবে ইংরেজি শিখতে গেলে, আর গণিত শিখতে গেলে বেশি করে লেখার মধ্যে ফোকাস দিতে হবে। দুইজনের রুটিনের পার্থক্য কি অনেক না? অনেক পার্থক্য। আচ্ছা, আমি উদাহরণগুলো কি জন্য দিচ্ছি মনে করে দেখো, যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। তোমাদেরকে উদাহরণ দেওয়ার টেকনিকও আমি শিখিয়ে দিচ্ছি এতে। আচ্ছা, এবার দেখো, আমরা অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, এগুলো তোমরা জাস্ট পিডিএফটা নিয়ে দেখে নিবা। পিডিএফটা আমাকে নক দিলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। যাক, এটা আমি দেখবো না। এবার হচ্ছে আরেকটা বাক্য আমরা যদি দেখতে পারি আর কি, এই জন্যে ভেবেচিন্তে সময় নিয়ে একটি রুটিন তৈরি করা উচিত। তুমি রুটিন তৈরি করবা, ভেবেচিন্তে সময় নিয়ে তোমার রুটিনটা তৈরি করতে হবে। দেয়ার ফর, এই জন্যে, সুতরাং, একটি রুটিন শুড বি মেড, তৈরি করা উচিত, উইথিন থিঙ্কিং অ্যান্ড হ্যাভিং টাইম, অনেক চিন্তা করে এবং অনেক সময় নিয়ে একটি রুটিন তৈরি করা উচিত। তাহলে দেখো, দেয়ার ফর, এই জন্যে, ভেবেচিন্তে সময় নিয়ে, উইথ থিঙ্কিং অ্যান্ড হ্যাভিং টাইম, ভেবেচিন্তে সময় নিয়ে একটি রুটিন তৈরি করা উচিত, শুড বি মেড, তৈরি করা উচিত। আচ্ছা, ওকে। আচ্ছা, ক্লাস আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে। এবার আমরা কি করব, কিছু ডব্লিউএস কোয়েশন দেখব। প্রতি ক্লাসে নেই, এই ক্লাসেও আমরা কিছু ডব্লিউএস কোয়েশন দেখে ক্লাসটি আজকে এখানে শেষ করব। ডব্লিউএস কোয়েশনের উদ্দেশ্য কি? তুমি যাতে মানুষকে প্রশ্ন করতে পারো। প্রশ্ন না করা শিখতে পারলে তো তোমার ইংরেজির শেখা পূর্ণতা পেল না। ইংরেজি শেখাকে পূর্ণতা পাওয়ানোর জন্যই এই প্রশ্নগুলো তোমার শিখতে হবে, প্রশ্ন করার ধরন জানতে হবে। হু রুট দিস লেটার, এই চিঠিটি কে লিখেছিল?
হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, পরবর্তী পদক্ষেপ কি? তুমি মনে করছো একটা পরবর্তী তুমি পদক্ষেপ নিবা, এখন ইংরেজি শিখে ফেলছো, পরবর্তী তোমার একটা পদক্ষেপ নিতে হবে, তাহলে বলতে পারো হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ, পরবর্তী পদক্ষেপটি কি? হু নোস দ্য আনসার, এর উত্তরটি কার জানা? এই উত্তরটা কে জানে? হোয়াট টাইম উইল ইউ গো, আপনি কখন যাবেন? দেখো হোয়াট টাইম কোন সময়, কখন, উইল ইউ গো আপনি যাবেন, আপনি কোন সময় যাবেন? কত সুন্দর প্রশ্ন। আপনি কখন যাবেন? হু উইল লিড দ্য টিম, কে দলটি নেতৃত্ব দিবে? হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আপনার প্রিয় রং কি? হোয়াট ইজ ইউর ফেভারিট ক্রিকেট টিম, আপনার ফেভারিট ক্রিকেট টিম, প্রিয় ক্রিকেট টিম কোনটি? হোয়াট ইজ ইউর ফেভারিট ফুটবল টিম, আপনার ফুটবল টিম কোনটি? আপনার প্রিয় ফুটবল টিম কোনটি? অনেক ধরনের বাক্য তুমি নিজেই বানাইতে পারো। এখন তুমি মজা করে বললা হোয়াট ইজ ইউর ফেভারিট গার্লফ্রেন্ড, আপনার ফেভারিট গার্লফ্রেন্ড কি? গার্লফ্রেন্ড তো আর কি হতে পারে না, তাহলে কে? তাহলে হু ইজ ইউর ফেভারিট গার্লফ্রেন্ড, হু ইজ ইউর ফেভারিট বয়ফ্রেন্ড। কত সুন্দর করে তুমি বানাই দিতে পারো। হ্যাঁ, নতুন ছাত্রটিকে হু ইজ দ্য নিউ স্টুডেন্ট, হু ইজ দ্য নিউ গার্লফ্রেন্ড, এই নতুন গার্লফ্রেন্ডটি তোমার কে? যাক, তবে এখন তোমাদের কাজ হচ্ছে এই অনুসারে তোমাদের এইগুলো প্র্যাকটিস করে নিতে হবে। এই স্লাইডটা নিয়ে, এই পিডিএফটা নিয়ে ভালো করে পড়ে ফেলবা, ইনশাল্লাহ আগামী ক্লাসের আগে আগে তুমি এই পড়াগুলো সম্পূর্ণ করে ফেলবা।